তোমরাও যদি ভৌতিক কথা পডকাস্টে ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি না করে কন্ট্যাক্ট করে নাও। ভৌতিক কথা পডকাস্টে আবারও তোমাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে পডকাস্টে রয়েছে বর্ষা। বর্ষা তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করবে, যে ঘটনাটা শুনে তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। যেখানে সেখানে যেরকম সেরকম কিছু করার যে চিন্তাধারা, সেটা পুরো বদলে যাবে। এমন টাইপের ঘটনা তোমরা আগে শুনেছ কিনা আমার যথেষ্ট ডাউট আছে। তো আর একদম দেরি করো না, তোমরা শান্ত হয়ে বসে পড়ো। যদি হেডফোনটা থাকে তো হেডফোনটা কানেক্ট করে নাও। চলো এবার আমরা শুরু করি আজকের পডকাস্ট। হ্যাঁ বর্ষা। হ্যাঁ বলো, কেমন আছো অমিতা? বলো। এই চলে যাচ্ছে, একদম মনে হয় নিউ ইয়ারে ফার্স্ট কথা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম নিউ ইয়ার চলে গেছে। সরস্বতী পুজোর এক দিন মাসে চলে গেছে। কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক মাস চলে গেছে। যাই হোক, তোমার শরীর টরীর ঠিক আছে তো? এখন বেটার, আগের থেকে অনেকটাই বেটার। যাই হোক, যেটা আলোচনা হলো আমাদের হ্যাঁ হ্যাঁ ঘটনা আর কি। হ্যাঁ, সেই ঘটনাটাই বলবো, কিন্তু সবার আগে আমি না একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমত তোমাকে, কারণ তুমি না থাকলে ভৌতিক কথা পরিবারটা থাকতো না। তোমার জন্য ভৌতিক কথা পরিবারের সকল সদস্যকে পাওয়া। আর দ্বিতীয়ত, আমি যে ঘটনাগুলো এর আগে শেয়ার করেছি ভৌতিক কথা পরিবারের ভৌতিক কথাতে আর ভৌতিক কথা পডকাস্টে, সেই ঘটনাগুলোতে অনেকের অনেক পজিটিভ কমেন্ট আমি পেয়েছি। দেখো, পজিটিভ নেগেটিভ তো সব রকম কথাই থাকবে। হ্যাঁ ডেফিনেটলি, কারণ মেজরিটি সব সময় তোমাকে ধরতে হবে। একদম একদম, কারণ আমার বিশ্বাস যে তোমার বিশ্বাস করতেই হবে এরকম কোনো কথা নেই। একদম আমার বিশ্বাস, আমার কাছে দেখো, কেউ ভগবানে বিশ্বাসী, আবার কেউ শয়তানে বিশ্বাসী। তো যার যার বিশ্বাস তার তার জায়গায়। মোদ্দা কথা হচ্ছে এটাই যে আমরা এটুকু জানি, যখন ভালো শক্তি থাকে তখন খারাপ শক্তিও থাকে, কারণ খারাপ শক্তি না থাকলে ভালো শক্তির প্রভাবটা বোঝা যায় না। আবার ভালো শক্তি মানে খারাপটা না থাকলে ভালোটার প্রভাবও বোঝা যায় না। তো যাই হোক, মোটামুটি এতদিন আমি অনেকগুলো ঘটনাই শেয়ার করেছি। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করতে যাব, আর এতদিন যেগুলো ঘটনা আমি শেয়ার করেছি তার বেশিরভাগটাই আমার পরিবার রিলেটেড। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটাও আমারই পরিবার রিলেটেড। আমার নিজের ভাইয়ের সঙ্গে ঘটা ঘটনা, আমার ছোট ভাইয়ের সঙ্গে। তো শুরু করা যাক। কবে ঘটেছিল সেটা দিয়ে শুরু করো, মোটামুটি কতদিন আগে? ধরো তাও আজ থেকে 15 বছর আগে, 14-15 বছর আগের ঘটনা। মানে বেশ অনেক দিনে হয়েছে। হ্যাঁ অনেক দিন, অনেকগুলো বছর হয়েছে। হ্যাঁ, 14-15 বছর আগের ঘটনা। আমার ভাইয়ের বয়স তখন ধরো 6 বছর কি 7 বছর হবে, 7 মোটামুটি হবে। আচ্ছা। হ্যাঁ, তখন আমরা 3 ভাই বোন ছিলাম। তারপরে আমার ছোট বোন হয়। আচ্ছা। তারপরে আমার ছোট বোনের জন্ম হয়। তখনো পর্যন্ত আমরা 3 ভাই বোন ছিলাম। আমি, আমার পরে বোন, তারপরে আমার ভাই। তো সেই অর্থে ভাই তখন ছোট ছিল সব থেকে। যাই হোক, আমরা না একটা টাইমে ভাড়া বাড়িতে থাকতাম। মানে ধরো আমাদের যে নিজেদের যেটা বাড়ি ছিল সেই বাড়িতে ঘর ঠরের কাজ হচ্ছিল, তো সেই কারণে আমরা ভাড়া বাড়িতে থাকতাম। আর যেখানটা আমরা ভাড়া থাকতাম না, যেই জায়গাটা হাবড়া অশোকনগরের মধ্যেই। যারা থাকে ওই দিকটা, আমি তো এরকম ভাবে প্রপার তো কোনো জায়গার লোকেশন দেওয়াটা ঠিক না, একদমই না, সেই জন্য বললাম না। যাই হোক, তো যেই বাড়িতে আমরা থাকতাম ঠিক তার পেছনে একটা বাড়ি ছিল। আর এখন দেখবে বেশিরভাগ মানুষ কি করে না, বাড়ি করলে বাড়িতে সীমানা লাগোয়া একটা পাঁচিল তুলে দেয় আগে, ঘর যেমনই হোক। কিন্তু আজ থেকে 10-15 বছর আগে বোধহয় অতটাও পাঁচিল দেওয়াটা ছিল না মানুষের মধ্যে, কারণ হিংসা বিদ্বেষ এতটা সত্যিই ছিল না যতটা এখন। তখন লোকের সাথে লোকে সম্পর্ক রাখতে ভালোবাসতো। একদম একদম, আর অনেক ভালো সম্পর্কও ছিল। মানে প্রতিবেশীদের সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল, মনে হতো যেন মানে এক ঘরের ভাই বোন এরকম সম্পর্ক ছিল।
ওই যে তাদের বাড়ির মধ্যেও না কোনো সীমানায় কোনো পাঁচিল ছিল না। আর সেই সময় না আমার বাবার এখন তো নিজের ব্যবসা, তখন ওই নারকেলের যে ব্যবসা হয় না, মানে যারা ধরো যে ঘুরে ঘুরে নারকেল কেনে, তারা নারকেল কিনে নিয়ে এসে বাবাকে দিত, বাবা সেই নারকেলগুলো ওই পাইকারি দোকানে আবার দিত। আচ্ছা। সেই জন্য সেই অর্থে বাবার কাছে একটা ভ্যান ছিল, আর সেই ভ্যানটা বাবা মাঝে মধ্যে ভাড়াও খাটাতো। তো একটা এরকম গরমকাল, আর যেই জায়গা যেই বাড়িটার কথা আমি বলছি সেই বাড়িটা মানে পেছনে যেই জায়গাটার কথা আমি বলছি, প্রথমেই বলে রাখি সেই বাড়িটা না অত্যন্ত পুরনো একটা বাড়ি, মানে অনেক পুরনো, অনেক পুরনো। আচ্ছা। মোটামুটি ধরো ওই বাড়ির যারা বর্তমানে যারা ওই বাড়িতে আছে বাড়ির মালিকরা, তাদের ওটা রিলেটিভের থেকে নেওয়া আজ থেকে ধরো 30-35 বছর আগে। আচ্ছা। আর যাদের থেকে নিয়েছিল তাদেরই একমাত্র ছেলে ওই বাড়িতেই সুইসাইড করেছিল। আচ্ছা। আর তখনকার দিনে হতো না যে পরিবারে যদি প্রিয়জন কেউ মারা যায়, তাহলে যাদের বাড়িতে ধরো অনেকটা জায়গা থাকে তারা বাড়ির মধ্যেই তাকে ওই সমাধি টমাধি দিয়ে দিত প্রিয়জন বলে। আর তার উপর একটা হ্যাঁ ওই সিমেন্টের একটা সমাধি মতন বানিয়ে ঠানিয়ে রাখতো। সেটা তাদের বাড়িতে এখনো আছে। যাই হোক, মানে এটা মাঝখানে আমি বললাম এই কারণে, কারণ পরে না ঘটনাটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা। তো যারা বর্তমানে আছে তারা যখন জায়গাটা কিনেছিল তারা জানতো না যে ওই বাড়িতে এরকম একটা হিস্ট্রি আছে। ওই ছেলেটা যে মারা গেছিল, যাকে সমাধি দেওয়া হয়েছিল, সমাধি দেওয়ার পরে তার নাকি এতটাই উৎপাত হয়েছিল, বেড়ে গেছিল, যে মানুষ মাঝে মধ্যেই কিছু না কিছু দেখতো, ফিল করতো, ভয় পেত, এরকম হতো। তো বাধ্য হয়ে তারা সেই বাড়িটাকে বিক্রি করে দেয় তাদেরই মানে রিলেটিভের মধ্যে, কিন্তু তারা জানায় না যে কি কারণে তারা বিক্রি করছে। তারা বলে যে আমরা এই দিকটা থাকবো না, আমাদের অন্য কোনো জায়গায় আমরা শিফট করব, তো ওই জন্য তারা জায়গাটা বেচে দেয়। আর জায়গাটা ধরো হস্তান্তর হয়েছিল মোটামুটি আজ থেকে 35 বছর আগে। আর যে মারা গেছিল ছেলেটা, সে ধরো তারও 10-15 বছর আগের ঘটনা, মানে মোটামুটি ধরো মারা গেছিল আজ থেকে প্রায় 50 বছর আগে এইরকম। কিন্তু সত্যি বলতে সেই বাড়িটা আজও খারাপ অবস্থায় রয়েছে, আজও। সেই বাড়িটার কোনো পরিবর্তন নেই। এমনকি সেই বাড়িটা যদি তারা এখন বিক্রিও করতে যায়, জানো তো, সেই বাড়িটা তারা বিক্রিও করতে পারে না। অনেক জানাজানি হয়ে গেছে, যে জানাজানি তো হয়ে গেছেই, সেই সঙ্গে যারাই কিনতে আসে কোনো না কোনো কারণবশত, হয় তাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়, না হয় তাদের কোনো এমন কিছু হয় যে তারা বাড়িটা আর কিনতেই পারে না। ওরা আজ প্রায় ধরো 15-16 বছর ধরে চেষ্টা করছে বাড়িটাকে বিক্রি করে দেওয়ার। বিশেষ করে আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটলো তারপর থেকে ওরাও চেষ্টা করছে বাড়িটাকে বিক্রি করার, কিন্তু ওরা কোনোভাবেই বাড়িটাকে বিক্রি করতে পারছে না, কোনোভাবেই না। যাই হোক, তো সেই ছেলেটার আত্মা ওখানে এখনো ঘুরে বেড়ায়, এখনো কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, তবে কি হয়তো মানে আগে যেমনটা অনেক বেশি আলো ঝলমলে ছিল না, তখন হয়তো তার বেশি প্রভাবশালী ছিল, এখন অনেক বেশি আলো ঝলমলে হয়েছে, এখন হয়তো একটু কম প্রভাব পড়ে, এইটুকুই যা। তো ওই রকম আর কি, গরমের সময় তো ওদের ওই বাগানটার একটা মানে বাগান টাইপের, বুঝেছো, মানে বাড়িটা অনেক বড়, তো একটা সাইডে ওদের ঘর ঠর সবকিছু রয়েছে, আর একটা সাইডে পুরোই বাগান। ওই সমাধির সাইডটা আছে, ওই সাইডটা তো পুরোটাই একটা বাগান, অনেকটা জায়গা জুড়ে। ওই বাগানের ওইখানটা গরমকালে মোটামুটি আশেপাশে 2-3টে বাড়ির লোকজন এসে দিনের আলো যতক্ষণ থাকে সবাই আর কি ওখানে বসে, হাওয়া টাওয়া খায়। ধরো কেউ মাদুর পেতে যেরকম শোয় না গ্রামের দিকে, ধরো একটু মাদুর পেতে মাটিতে শুয়ে পড়লো, কেউ প্লাস্টিক পেতে শুয়ে পড়লো, ওরকম মোটামুটি সবাই শুয়ে থাকে যার যেরকম ইচ্ছে। আমরাও না ওরকম বাবার ভ্যানের উপরে বালিশ নিয়ে গিয়ে আমরা 3 ভাই বোন শুয়েছিলাম গরমের জন্য। যাই হোক, এবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হওয়াটাই যে যার মতন উঠে চলে গেছে। এবার অত তো কেউ খেয়াল করেনি যে কেউ ঘরে ঢুকলো কি কেউ ঘরে ঢুকলো না।
হঠাৎ করে আমাদেরও ঘুম ভেঙেছে, দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে। আর আমার মার একটা খুব কড়া রুল ছিল যে তুমি যাই করো না কেন সন্ধে হওয়ার আগে তোমাকে ঘরে ঢুকে হাত পা ধুয়ে পড়তে বসে যেতে হবে। সন্ধে হওয়ার পরে তুমি যদি ঘরে ঢোকো তোমাকে হয় কান ধরে 100 বার উঠবাস করাবে, না তোমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবে, আর খুব বকবে আর মারবেও। ওই ভয়তে আমরা তাড়াতাড়ি চলে আসছি। আমিও চলে এসেছি, আমার বোনও চলে এসেছে আমার সঙ্গে। আমাদের না না আর দেখো আমরাই বা তখন কত বড়, আজ থেকে 15 বছর আগে। আমিও তো ছোট, বা আমরাও দুই ভাই বোন, বোন পেছন পেছন চলে এসেছে আমার। গিয়ে আমরা দিব্যি হাত পা ধুয়ে পড়তে বসে গেছি। আর মা তখন না টিউশন পড়াতো। আর মা টিউশন পড়িয়ে ঘরে এসছে, সন্ধ্যাবেলা মা এসে বলছে কি রে, তোরা এখানে, ভাই কোথায়? এবার সত্যি তখন আমাদের না হুঁশ ফিরেছে যে সত্যি তো ভাই কোথায়। মা বলছে, এবার আমাদের বকাবকি করছে খুব, হ্যাঁ তোরা চলে এসেছিস ঘরে, ভাইকে দেখিসনি, ছোট মানুষ কোথায় চলে যাবে। হ্যাঁ, আর আমার ভাই না খুব মোটাসোটা গুবলু গাবলু ছিল, খুব মোটাসোটা ছিল আর গুবলু ছিল। আর মা এবার ওকে নিয়ে না একটু টেনশনও ছিল জানো তো, মানে এ বলতো নিয়ে যাবো, ও বলতো নিয়ে যাবো। তখন যেটা আর কি হয়, দুই বোনের পরে একটাই ভাই, একটু আদুরে। মা বলছে যে ওকে নিয়ে আসিস নি। আমি বলছি তুমি তো বকবে, সন্ধে হয়ে গেলে, তার জন্য তাড়াতাড়ি এসে পড়তে বসে গেছি। মা বলছে ঠিক আছে তোরা পর, আমি দেখছি। আর তখন না আমাদের ঘরে ওই ডিম লাইট গুলো ছিল না, আগেকার দিনে সেই ডিম লাইট ছিল কাচের, দাও ডিম লাইট গুলো কেরোসিন তেল দিয়ে আগুন ধরাতে হতো। একদম গোল টাইপের, হ্যাঁ হ্যাঁ মাথা হ্যাঁ দিকটা খোলা থাকতো। হ্যাঁ 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 হ্যাঁ। তো মা সেই ডিম লাইট নিয়ে খুঁজতে গেছে, বলছে ভাই যেখানে ঘুমাচ্ছিল সেখানটাই গেছে। গিয়ে দেখছে হ্যাঁ ভাই ভ্যানের উপরে তখনও আর কি শুয়ে আছে। মা দুবার করে ডেকেছে, বাবা ও ঘরে চল, সন্ধ্যে হয়ে গেছে, ঘরে গিয়ে ঘুমাবি। মা দুবার করে ডাকলো, পরে ভাই সাড়া দেয়নি। বাবা ও ঘরে চল, দিয়ে ও কোনো সাড়া দেয়নি। তো মা তখন ওকে একটা ধাক্কা দিয়ে, জোরে ধাক্কা দিয়ে ডেকেছে, এই বাবা ওঠ, ঘরে চল, ঘরে গিয়ে ঘুমাবি, সন্ধ্যে হয়ে গেছে, এখানে আর ঘুমাতে হবে না। মানে ও না তখন সেই মুহূর্তে আমরা মায়ের পেছনে ছিলাম, ঠিক আছে, মানে মা ডিম লাইট নিয়ে সামনে ছিল, আমরা অনেকটাই পেছনে ছিলাম। আমরা জাস্ট দেখছি যে ও এক ঝটকায় না ভ্যানের উপরে উঠে বসলো। মানে ঘুমের থেকে মানুষ, যদি একটা মানুষ, ছোট বাচ্চা হোক বা বড়, যে কেউ হোক, অনেকক্ষণ ঘুমালে তো তার একটা শরীরে আলিস্যি ভাব থাকে। ওর মধ্যে সেরকম কিছু না, ফুল অফ এনার্জি নিয়ে এক ঝটকায় ভ্যানের উপরে উঠে বসলো। আর মায়ের দিকে না বড় বড় চোখ করে তাকিয়ে আছে আর গোঙাচ্ছে, মানে কেমন একটা অদ্ভুত স্বরে না গোঙাচ্ছে। আচ্ছা। মা বলছে, আরে বাবাই কি হয়েছে, কি হয়েছে বাবা, কিছু ভুল স্বপ্ন দেখেছো? চলো ঘরে চলো, ঘরে চলো বাবা, ঘরে চলো, বলে মা ওর হাত ধরে টানছে ঘরে নিয়ে আসার জন্য। আমি বললাম না ভাই একটু মোটা সোটা ছিল, তাই না, সত্যি বলতে মা খুব একটা কোলে নিতে পারতো না ভাইকে, তাই হাত ধরে টেনে নিচে নামিয়ে হাঁটিয়ে নিয়ে আসবে, ওই জন্য মা ওর হাত ধরে টানছিল। আর মা যখনই ওর হাত ধরে টেনেছে না, ওর গোঙানিটা আরো বেড়ে গেছে। মানে কেমন বলতো, মানে এইরকম একটা অদ্ভুত স্বরে ও গোঙাচ্ছিল। আর সেই সঙ্গে চোখগুলো বড় বড় হয়ে না লাল হয়ে রয়েছে। মা প্রথমে ভেবেছে কি যে হয়তো স্বপ্ন দেখেছে, আর আচানক ঘুম ভেঙে গেলে চোখগুলো লাল হয়ে যায়, তো সেই জন্য বোধহয়। তারপরে না মানে জানি না মার কেমন একটা ফিল হলো, মা বলছে চল বাবা চল ঘরে চল। এবার আমরা ডাকাডাকি করছি, এ ভাই আয়, এ ভাই আয়, না মাও ডাকছে। এবার চিৎকার চেঁচামেচিতে আমাদের আমাদের বাড়িওয়ালা জেঠি আরো 2-3 জন বেরিয়ে এসছে আশপাশ থেকে, মানে খুব কাছাকাছি তো ঘরগুলো, বেরিয়ে এসছে। এসে 2-3 জন মিলে ওই ছোট্ট বাচ্চা, যার বয়স 7 বছর হবে হয়তো তখন আমার ভাইয়ের, 2-3 জন মিলে তাকে টেনে ঘরে নিয়ে আসতে পারছে না, বুঝতে পারছো? তার শরীরটা এতটাই ভারী হয়ে গেছে। ভাইকে ঘরে নিয়ে এসে খাটে শুইয়ে দিয়েছে, কিছু করেনি, ও শুয়ে রয়েছে। আর তখন না অল্প অল্প গোঙাচ্ছিল। ও শুয়ে পড়ার পরে আমরা যে বাড়িতে থাকতাম, ওই বাড়িওয়ালা জেঠি, উনি আমার মাকে বাইরে ডেকেছে, বলছে একটু বাইরে আসো না, তোমার সঙ্গে কথা আছে। আমার মা বাইরে এসছে, মাকে বলছে কি, একটা কাজ করো না, কালকে ওকে একটু ঝাড়াতে নিয়ে যেও তো। কেমন না বিষয়টা ঠিক ভালো থাকছে না, কারণ এই বাড়িটা তো ভালো না। আর আর সেই দিন আবার বারে শনিবারও ছিল। বলছে বাড়িটা ভালো না, তোমাদের একটু আগে দেখা উচিত ছিল, তুমি যদি সন্ধ্যের আগে আসতে তাহলে হয়তো কিছু হতো না। ওখানে সন্ধ্যে পর্যন্ত শুয়েছিল, এটা বোধহয় ঠিক হলো না, কালকে ওকে একটু ঝাড়াতে নিয়ে যেও।
মা বললো যে ঠিক আছে দিদি, হ্যাঁ ও কিরকম মুখ দিয়ে গোঙাচ্ছে না, বলছে হ্যাঁ। আর আমার মাও সত্যি বলতে একটু ভয়ই পায় এইসব জিনিস, বুঝলে। আমার বাবার আবার কোনো ভয় নেই, কিন্তু মা একটু ভয় পায়। আচ্ছা। মা বলেছে যে হ্যাঁ, মা তখন বলছে যে হ্যাঁ, সরি, মা বলছে হ্যাঁ নিয়ে যাব। যাই হোক, ঘরে তারপরে ভাই এসে শুয়েছে, আর কিছু করেনি, ও নর্মালি শুয়েছে, শুয়ে ঘুমিয়ে পড়েছে। মা বলছে ওর ঘুমও পেয়েছে, থাকো ঘুমাক। আমরা পাশে বসে পড়ছিলাম, মা রান্না বান্না করছিল। তারপরে বাবা মোটামুটি ধরো রাত্রে যখন ঘরে আসতো কাজ করে, বাবা আসার সময় মাছ নিয়ে এসছে। মানে আমাদের এটা হতো, কারণ বাবা তো সকালে কাজে যেত, রাত্রে বাড়ি আসতো, তাই বাবা না বেশিরভাগ দিনই রাত্রে মাছ নিয়ে আসতো। আচ্ছা। এবার বাবা প্রায় 1 কেজি মতন তেলাপিয়া মাছ নিয়ে এসছে। এবার নিয়ে আসার পরে উম বাবা মাছ দিয়েছে। মাছ নিয়ে বাবা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ভাই কিন্তু ঘুমাচ্ছিল, মানে যথারীতি অঘোরে ঘুমানো যেটাকে বলে না বাচ্চারা, ও সেই রকমই ঘুমাচ্ছিল। যেই বাবা মাছ নিয়ে এসছে না, ও তুরন্ত লাফ দিয়ে খাটের থেকে নিচে নেমে এসে বসে পড়েছে। মানে কারোর সঙ্গে কিন্তু কোনো কথাবার্তা নেই, খাটে শুয়েছিল, খাটের থেকে লাফ দিয়ে নিচে নেমে এসে বসে পড়েছে। যাই হোক, এবার বাবা বলছে কি হলো, ওর কি শরীর টরীর ঠিক আছে, কেমন যেন লাগছে দেখে। তো ওই মাছটা রেখেই মা বলছে একটু বাইরে আসো না, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। বলছে চলো। মাছটা রেখে বাবা আর মা বাইরে গেছে, মানে মা বাবাকে ওই কথাটা বলবে বলে গেছে। তা মা বাবাকে আর কি বলেছে যে এই ব্যাপার, সন্ধ্যেবেলা এই হয়েছে। ওই দিদি বলছিল ছেলে জানো তো এরকম করছিল, দিদি বলছিল বাবাইকে নিয়ে গিয়ে কোথাও একটু ঝাড়াতে, বাবাই কিরকম যেন গোঙাচ্ছিল। বলার পরে বাবা বলছে যে হ্যাঁ ওকে দেখলেও তো এরকম লাগছে, আচ্ছা ঠিক আছে, চলো কালকে সকালে না হয় কোথাও একটা নিয়ে যাব, বা কালকে আমার একটু কাজ আছে, এই সব ডাবগুলো সব দিতে হবে দোকানে, দিয়ে আমি না হয় দুপুর বেলা এসে নিয়ে যাব। বলেছে ঠিক আছে, মা বললো ঠিক আছে। এই তাহলে ঘরে চলো, ছেলেটাকে রাত্রেবেলা দেখে দেখে রাখতে হবে, দিদি বললো রাত্রে যেন ও বাইরে না বেরোয়, দেখে রাখতে হবে। বললো ঠিক আছে। এবার নিয়ে এসছে ঘরে, বাবা আর মা ঢুকে দেখছে, আমরা না তখন দেখবে সন্ধ্যেবেলা বাচ্চারা পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে না অনেক বাচ্চারা, আমরা টাইপ অফ সেরকম ছিলাম, পড়তে পড়তে বইয়ের উপরেই মাথা রেখে ঘুমিয়ে পড়তাম অর্ধেক দিন। আচ্ছা। এবার আমি আর বোন দুজনেই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি। যাই হোক, মা আর বাবা ঘরে ঢুকে দেখছে কি, ওই যে তেলাপিয়া মাছ রাখা ছিল, ভাই ওই কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর খাচ্ছে কিরকম বলতো, হালুম হুলুম করে যথারীতি। ভাবা যায়? তুমি জাস্ট ভাবতে পারবে না, মানে বাবা মা দুজনেই পুরো শকড। এই সিনটার কথা ভাবলে কেমন লাগে দেখো। হ্যাঁ মানে আমি তোমায় বলছি, বিশ্বাস করো আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে। আমার মা চিৎকার করে এসে ওর হাত থেকে না থাবিয়ে মাছটা নিয়েছে। ততক্ষণে ওর একটা গোটা মাছের অর্ধেক খাওয়া কমপ্লিট, কাঁচা মাছ। কিচ্ছু হয়নি, সেই মাছের আঁশ ছাড়ানো হয়নি, কাটা হয়নি, কিচ্ছু হয়নি। সেই সমেত কাঁচা মাছ ও চিবি চিবি খাচ্ছে, কাটা ঠাটা সমেত, কিছু বাদ নেই খেতে। ওই ছোট্ট একটা 7 বছরের বাচ্চা, সে এইভাবে কাঁচা মাছ খাচ্ছে। ভাবো তাহলে ঘরের মানুষগুলোর কি পরিস্থিতি হয় এই সিনটা দেখলে। আমার মা না নিয়েছে, আর মাঝের যে শিরদাঁড়ার কাঁটাগুলো থাকে না, মার হাতে ফুটে রক্ত বেরোচ্ছে। আর মা ওর থেকে মাছটা ছিনিয়ে নিয়েছে বলে মাকে এমন জোরে ধাক্কা মেরেছে ও, যে মা গিয়ে দরজায় একটা বাড়ি খেয়ে ঠাস করে পড়ে গেছে। পড়ে গিয়ে মার পেছনে মাথায় লেগে ফুলে গেছে। আর ওর মুখ থেকে না ক্রমশ লালা ঝরছে, ক্রমশ, মানে ওই মাছ দেখে, জানো তো, মানে কাঁচা মাছের বাটির সামনেও বসেছিল তো, খাচ্ছিল, সেই অবস্থাতেও লালা ঝরছিল। আর ওই যে নিয়ে নিয়েছে তারপর থেকে ওর মুখ থেকে লালা ঝরছে কন্টিনিউ। আচ্ছা। মানে বাবা তারপরে ওকে বলছে বাবা তোমার, মানে বাবা না কিছু একটা বুঝতে পেরেছে। আর আমার বাবা জানো তো, অনেক মানুষের শুনবে না যে খুব হালকা রাশি হয়, আবার অনেক মানুষের কিন্তু খুব ভারী রাশি হয়। যেমন আমার খুব হালকা রাশি, খুবই হালকা রাশি। মানে আমাকে নিয়ে বাড়ির লোক সবসময় চিন্তায় থাকে যে আমি কোথাও বেরোলে আমি যেন সেফটি বেরোই। আমি তোমাকে আমার একটা ঘটনা, আমার
জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা এর আগে একটা পডকাস্টে শেয়ার করেছিলাম। তখন বলেইছিলাম যে আমার কতটা হালকা রাশি, আর আমার বাবা ঠিক অতটাই ভারী রাশি। যদি কোনো নেগেটিভ শক্তি রাস্তা দিয়ে যায়, আর ঠিক সেই রাস্তা দিয়ে যদি আমার বাবা যায়, তাহলে আগে আমার বাবাকে যেতে দেবে, তারপরে সে যাবে। এতটাই ভারী রাশি যে আমার বাবা মানে কোনো নেগেটিভ শক্তি আজ পর্যন্ত দেখেনি। বাবা যা দেখেছে পজিটিভ, যা দেখেছে পজিটিভ। তো বাবা গিয়ে না ভাইকে ভালোভাবে, বাবা তোমার খিদে পেয়েছে, দাঁড়াও মা মাছটা ভাজুক তারপরে তোমাকে দেবে। দিয়ে না ও তখন কিচ্ছু করলো না, বাবা ওর হাত মুখ ধুইয়ে দিল, ওকে নিয়ে খাটে বাবা বসলো। বাবা ওকে কোলের মধ্যে চেপে ধরে বসেছে। মাকে বলছে, মৌ তুমি না বাইরে যেও না, মানে মাছ কাটতে। বলছে তুমি ঘরে বসেই কাটো, তুমি আজকে বাইরে যেও না। এবার একটা কোনায় বসে কেটেছে মাছটা। তুমি ভাবতে পারবে না অমিতা, মা মাছ ভাজছে আর ওর মুখ থেকে অঝরে লালা ঝরছে, আর জিভটাকে না মুখের মধ্যে কেমন ভাবে যেন বোলাচ্ছে। মানে কেমন বলো তো, তোমার সামনে খুব লোভনীয় যদি কোনো খাবার রাখা হয়, তোমার মধ্যে একটা সেই ফিলিংস যেরকম হবে না যে আমি কখন খাবো, খাবারটা কখন খাবো, সেই রকম একটা অনুভূতি যেন ওর মধ্যে কাজ করছিল। আচ্ছা। তো মাছ ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে বলছে, বাবা তুমি এখন খাবে? ও শুধু বাবার দিকে তাকিয়ে না একবার ঘাড় নাড়লো, আর সেটা খুব বড় বড় চোখ করে। বাবা ওকে নিয়ে নিচে নেমেছে। বিশেষ করে ওই 1 কেজি মাছের একটা মাছ বাদ দিয়ে পুরো সব মাছও খেয়ে নিল বসে বসে। এমনকি কাঁটাগুলো পর্যন্ত বাদ যায়নি, ছাড়েনি, কিচ্ছু বাদ যায়নি। আমার মা না ভয়ে কাঁদছিল। আর আমার বাবা শুধু আমার মাকে একটা কথাই বললো যে এটা নিয়ে না বেশি চিৎকার চেঁচামেচি কিছু করো না, ওকে ওর মতন শান্ত হয়ে থাকতে দাও। আজকে রাতটা আমরা চাইলেও কিছু করতে পারবো না, কিছু তো একটা হচ্ছে, ওকে ওর মতন থাকতে দাও, শুধু রাতটা ওকে দেখে দেখে রাখতে হবে চোখে চোখে। বললো ঠিক আছে। তো ঘুমের ঘরে যেহেতু ছিলাম, আমরা 2 বোন ছিলাম, আমরা বসেছিলাম। মা শুধু ভাত নিয়ে এসে আমাদের 2 বোনকে ভাত মেখে খাইয়ে দিল। রাত্রে বাবাও ভাত খেলো না, মাও ভাত খেলো না। দিয়ে কোনো রকমে বাবা আর মার মাঝখানে ভাইকে নিয়ে ঘুমালো, আর বাবা ভাইকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে, যাতে ভাই নিচে না নামতে পারে বা ঘর থেকে বেরিয়ে না যেতে পারে। যাই হোক, হঠাৎ জানো তো মাঝরাতে সবার ঘুম ভেঙে গেছে একটা জোরে বিকট শব্দতে। শব্দটা কিসের জন্য? পাশের ঘরে কোনো হাওয়া বাতাস কিছু নেই, একটা টালির চাল ছিল, পুরো চালটা সমেত ভেঙে পড়ে গেছে হঠাৎ। হঠাৎ। হাওয়া বাতাস কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু না, এমনকি একটা গাছের পাতা পর্যন্ত পড়েনি। অথচ আর ওই টালির চাল এমনও না যে নষ্ট ছিল বা ভাঙাচোরা ছিল, কিচ্ছু ছিল না। দেখো ভাঙাচোরা থাকলেও একটা সাইড পড়বে বা একটা টালি পড়ে গেল, এক্স্যাক্টলি, বা ছোট একটা জায়গা ক্ষতিগ্রস্ত হলো। পুরো চালটা ভেঙে পড়ে গেছে ঘরের মধ্যে। ফাঁকা ঘর ছিল, সেই ঘরে যদিও কোনো মানুষ থাকতো না, কিন্তু চালটা ভেঙে পড়ে গেছে। সবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখছে বাবা যে ভাই কোলের মধ্যে নেই। এইবারে ভাইকে খুঁজছে, ভাই কোথায়, দেখছে দরজা বন্ধই আছে। তাকিয়ে দেখছে ভাই ঘরে খাটের নিচে শুয়ে আছে, একা একা, বুঝলে। আর আমরা যেই বাড়িটা থাকতাম না, ওই বাড়িটার মেঝেটা মাটির ছিল, মানে নিচটা মাটির ছিল। ও মাটিতে শুয়ে থাকতে খুব পছন্দ করছে, মাটিতে শুয়ে রয়েছে। রাত্রেবেলা আবার ভাইকে টানছে, বলছে, এ বাবা নিচে গিয়ে শুয়েছিস কেন, গরম লাগছে খুব, আয় খাটে এসে শো, আয় খাটে শো। না আমি শোবো না, এখানে শোবো, আমি এখানে শোবো। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোর সঙ্গে আমরাও নিচে শোবো, আয়। আচ্ছা তাহলে নিচে মাদুর পেতে শুই। বলে নিচে মাদুর পেতেছে, মাদুর পেতে শুয়েছে। ও কিছুতেই মাদুরের উপরে শোবে না, ও মাটিতেই শোবে। বলছে আমি তো এখানেই শুই, আমি তো এখানেই শুই। আচ্ছা। বাবা বলছে কি বলছে, আমার বাবাটা পাগল হয়ে গেছে, আমার বাবাটা কি মাটিতে শোয়?
মাটিতে শুলে ঠান্ডা লাগবে না বলে ওকে জোরজবস্তি বাবা টেনে নিয়ে, ও না বাবার সঙ্গে অতটা ঠিক জোর খাটাচ্ছে না, বুঝলে? মানে যেটা মায়ের সঙ্গে করেছে ও সেটা বাবার সঙ্গে করছে না, মানে হয়তো পারছে না বাবার সঙ্গে করতে। বাবা যাই হোক একটু টানাটানি করাতেই ও চলে এসছে, এসে মাদুরেই শুয়েছে বাবা মার সঙ্গে, আর আমরা খাটে শুয়েছি। হয়তো সকাল হয়েছে, বাবা কাজে গেছে, বাবা মাকে বলে গেছে দিনের বেলাটা ওকে, সকালবেলাটা একটু দেখে দেখো, আমি দুপুরের মধ্যে চলে আসবো, ওকে নিয়ে তারপরে যাবো ঝাড়াতে। মা বলেছে ঠিক আছে। এইবারে বাবা ওই ডাক ঠাক গুলো সেই পাইকারি দোকানগুলোতে দিতে হয়, যা দেওয়ার দিয়েছে, দিয়ে বাবা বাড়িতে এসছে। মানে ভাবতে পারবে না, বাবা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে যারা নারকেল গাছের থেকে নারকেল কাটে তাদের দা দেখেছো তো কখনো কিরকম ধার হয়? প্রচুর বিভৎস ধার হয়, মানে তোমার একটা হালকা টাচ লাগলে না তোমার অনেকটা কেটে যাবে, এতটাই ধারালো হয় দাগুলো। সেই দাটা তো আমাদের ঘরে রাখা ছিল একটা লোকের, ওই নারকেলের দড়িটাও রাখা ছিল গাছে ওটা, আর দাটাও রাখা ছিল। বাবা ঢুকছে দেখে 10 হাত দূর থেকে ওই দাটা ও বাবাকে ছুঁড়ে মারলো। মানে ও তো সরাসরি বাবার সঙ্গে কিছু করতে পারছে না, 8 বছরের একটা বাচ্চা। এক্স্যাক্টলি। আর এমন ভাবে ছুঁড়ে মেরেছে, আমার বাবার পায়ের কাছে ধরো 1 আঙুল মতন লম্বা আর 1 কট ডিপ হয়ে কেটে গেছে। মানে বাবা ঘরেও ঢুকতে পারেনি, ওখান থেকে বাধ্য হয়ে বাবাকে হসপিটালে যেতে হয়েছে। এত পরিমাণে রক্ত পড়ছে, বাবাকে 3-4 জন মিলে নিয়ে সাথে সাথে হসপিটালে ছুটেছে, সাথে সাথে, যে রাখা যাবে না, এই মুহূর্তেই হসপিটালে নিয়ে যেতে হবে। যাই হোক হসপিটালে নিয়ে গেল, কিন্তু বাবা বললো যে সেলাই দিতে না, কারণ সেলাই দিলে হয় না যে তুমি কাজগুলো কন্টিনিউ করতে পারবে না, সেলাই একটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। বাবার মাথায় তখন কাজ করছিল আমার ছেলেকে আমাকে বাঁচাতে হবে, ছেলেকে সুস্থ করতে হবে, দরকার হয় যদি সেলাই সেরকম দেওয়ার হয় আমি একদিন পরে এসে দেবো। বাবা নাকি ডাক্তারকে বলেও এসছে যে যদি রক্ত বন্ধ না হয় আমি পরে এসে সেলাই দেবো, কিন্তু এই মুহূর্তে আমাকে সেলাই দিতে হবে না, আমার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে বাড়িতে, আমাকে করতেই হবে সেটা। বাবা পায়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আবার দুপুরবেলা ধরো ওই 3টে 3:30-র মধ্যে বাড়িতে ঢুকেছে। বাড়িতে ঢুকে মাকে বলেছে যে ছেলেকে রেডি করো, আমরা এক জায়গায় যাব ওকে নিয়ে। ও মার দিকে তাকিয়ে, বাবাকে কিছু বলছে না, কিন্তু মার দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বলছে আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, তোমরা যাও, তোমরা যাও, আমি যাব না। মা বলছে ঘুরতে যাবো তো বাবা, কেন যাবি না? দিদিরা যাবে না, তুই যাবি না ঘুরতে? না আমার দিদি না, না আমার দিদি না। আর আমার ভাইয়ের কথা না ছোট থেকেই খুব স্পষ্ট ছিল, খুব স্পষ্ট, মানে ছোট বাচ্চারা হয় না অনেকে তুতলে তুতলে কথা বলে, আমার ভাইয়ের কথা সেরকম ছিল না, আদো আদো ছিল কিন্তু খুব স্পষ্ট কথা বলতো। আর স্পষ্টই বলছে যে ওরা আমার দিদি না, ওরা আমার দিদি না, ওরা আমার কেউ না, স্পষ্টই বলছে আমি তোমাদের সঙ্গে যাব না। বাবা বলছে চল বাবা বাজারে যাব, একটু ঘুরতে যাব, চল, দিদিদের নিয়ে যাব না, তোকে নিয়ে ঘুরতে যাব আজকে। শুধু বাবাকে একটা কথাই বললো, তোর সঙ্গে যাব না, আমাকে জোর করবি না। তখন বাবা বলছে, জোরেই একটা ধমক দিয়ে বলছে, এই এত কথা কিসের, একদম চুপ, তুই আমার ছেলে না আমি তোর ছেলে, আমি যেখানে বলবো তোকে সেখানেই যেতে হবে। ধমক খাওয়ার পরে ও চুপ হয়ে বসে গেছে, বসে কাঁদছে, তখন আবার কাঁদছে, বাবা তুমি আমাকে বকলে কেন, তুমি আমাকে বকলে কেন? বাবা বলছে বকিনি বাবা, চলো বাজারে যাব, ঘুরতে যাব, তুমি আমি আর তোমার মা ঘুরতে যাব। না আমি যাবো না, আমার ঘুম পাচ্ছে, আমি যাবো না, আমার ঘুম পাচ্ছে। মানে ও কিছুতেই বেরোবে না ঘর থেকে, বুঝলে, ও কিছুতেই ঘর থেকে বেরোবে না। কিছু একটা বুঝতে পেরেছিল, যাই হোক। হ্যাঁ ও বুঝতে পেরেছিল যে বাবা ওকে কোথাও একটা নিয়ে যাবে। তো বাবা না বাড়িতে আসার আগেই আমাদের ওখানে একজন মহিলা আছে, উনি মা কালী পুজো করেন আর মা মনসার পুজো করেন। উনি এরকম অনেক মানে নেগেটিভ শক্তি যাদের মধ্যে ভর করে না, ওনার কাছে নিয়ে যায়, উনি এরকম অনেকের লাইফ থেকে এগুলোকে তাড়িয়ে দিয়েছে। তো ওই জন্য বাবা ওনার সঙ্গেই কথা বলে এসেছিল, ওনার ঠিকানা একজন দিয়েছিল, কথা বলে এসেছিল। তো উনি বলেছিল ছেলেকে নিয়ে আয়, না নিয়ে আসলে না ভাই বুঝতে পারছি না, আমরা তাকে মানে পিসি পিসি বলে ডাকি আর কি। ওই ঘটনাটার পরে সে আমাদের খুব কাছের হয়ে গেছে, জানো তো, খুব কাছের।
যাই হোক, বাবা তখন ওকে জামা প্যান্ট পরাচ্ছে। তুমি বিশ্বাস করবে না, বাবার হাত ধরে যতক্ষণ বাইরে বেরোলো ঠিক বেরোলো, ঠিকঠাক বেরিয়েছে। যখনই ওকে ভ্যানে বসিয়েছে না, ও আর কিছুতেই ভ্যানে যাবে না, ভ্যানের থেকে নেমে গেছে। নেমে দৌড়ে এসে ওই বাগানে ঢুকে গেছে। বাগানে ঢুকে ওই যেখানটা ওই সমাধির ওই সিমেন্ট দিয়ে বাঁধানো জায়গাটা, ওখানে এসে বসে পড়েছে। বসে বলছে কি, আয় এবার আমাকে নিতে আয়, আয় আমাকে নিতে আয়, আমি এখানেই থাকবো, আমি যাবো না কোথাও, আমি এখানেই থাকবো, আমি যাবো না কোথাও। তখন বাবার সঙ্গে আমাদের ওখানকার আরো 2-3 জন আসলো। সবাই মিলে ওখান থেকে ওকে যথারীতি, ওই ছোট বাচ্চা, তুমি ভাবো একবার, ওই 7 বছরের একটা বাচ্চাকে 3-4 জন পুরুষ মানুষ টেনে নিয়ে যাচ্ছে। তার গায়ে এতটাই শক্তি হয়ে গেছে, জোর হয়ে গেছে, দেহটা ভারী হয়ে গেছে। আরো সমানে গোঙাচ্ছে আর চেঁচাচ্ছে, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। যাই হোক, ওকে ধরে ভ্যানের সঙ্গে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে, মানে বাধ্যতামূলক যাকে বলে। না বাঁধলে ওকে নিয়ে যাওয়াটা সম্ভব ছিল না হয়তো। ওকে নিয়ে গেছে। যখন ওই পিসির বাড়ির কাছাকাছি গেছে অমিতদা, ও চিৎকারে না আশেপাশের বাড়ির লোক বেরিয়ে গেছে। ও এত ভয়ানক গর্জন করছিল আর হুংকার দিচ্ছিল আর চিৎকার করছিল। শুধু বলছে, কোথায় নিয়ে এসছিস আমাকে, আমাকে কোথায় নিয়ে এসছিস, কি ভাবছিস বাঁচতে পারবি আমার থেকে? কেউ বাঁচতে পারবি না, কেউ বাঁচতে পারবি না, আমি ওকে নিয়েই যাব, আমি ওকে নিয়েই যাব। বলছে ঠিক আছে, এখন তো আমাদের সঙ্গে চল, তারপরে কোথায় নিয়ে যাবি দেখা যাবে। ওখানে নিয়ে গিয়ে ওকে মন্দিরের ভেতরে আর কিছুতেই ঢোকাতে পারছে না, কিছুতেই না। এবার ওই পিসি বলছে যে করেই হোক ওকে মন্দিরের মধ্যে আনতে হবে, মন্দিরের মধ্যে না আনা পর্যন্ত ওকে আমি কিচ্ছু করতে পারবো না। যাই হোক, অনেক টানাটানি হ্যাচড়া হিচড়িতে ওকে নিয়ে যাওয়া হলো মন্দিরের সামনে। ওইখানটা না একটা কিছু দিয়ে একটা একটা গোল মতন গন্ডি কেটে দিয়েছিল, তার মধ্যে ওকে জোর জবরদস্তি করে ঠেলে আর কি বসানো হলো। তখন ওই পিসি ওকে জিজ্ঞেস করছে যে তুই কে, আর ওই ছোট বাচ্চাটার মধ্যে কেন এসছিস, ও তোর কি ক্ষতি করেছে? তখন একটাই কথা বলছে, ও আমার জায়গায় গিয়ে কেন শুয়েছিল, ও আমার চলার রাস্তায় গিয়ে কেন শুয়েছিল। মানে সন্ধেবেলা যে জায়গাটা আমরা শুয়েছিলাম সেই জায়গাটা হচ্ছে ওর চলাচলের রাস্তা, ওখান থেকে ওনাকে যাতায়াত করে। সন্ধে হলে ওই বাগানটাও ঘোরে। বলছে আমার যাতায়াতের রাস্তায় শুয়েছিল, এখন থেকে আমার সঙ্গেই শুয়ে থাকবে, ও আমার সঙ্গেই শুয়ে থাকবে, ও আমার চলাচলের রাস্তায় শুয়েছিল, আমার সঙ্গেই শুয়ে থাকবে। বলছে আমার সঙ্গে আরো একজন আছে। বলছে কে আছে তোর সঙ্গে বল, আর একজন কে আছে বল। বলছে না আমি বলবো না, আমি তো বলবো না। বলছে দেখ, আমি যখন তোকে বলেছি তোকে বলতে হবে, তখন তোকে বলতেই হবে। তখন ওই মা কালীর ঘটের একটা কিছু জল টল হবে, মানে ঘটের ঠিক নয়, মানে কিছু একটা মন্ত্র পোড়া জল দিয়েছে। তখন বলছে ওর সঙ্গে, মানে ও যখন সুইসাইড করেছিল তারপরে ওখানে একটা মেয়ে গেছিল, মানে ওই মেয়েটাকে ওই জঙ্গলের থেকে ও ধরেছিল। তো সেই মেয়েটাও অন্য কোথাও গিয়ে সুইসাইড করেছে, কিন্তু যেহেতু ও ধরেছিল বলে মেয়েটা সুইসাইড করেছিল, তার আত্মাটা ওর এখানেই রয়েছে। ওরা দুজন মিলে এবার ওকে ধরেছে। বলছে যে দেখ, ও তো ছোট বাচ্চা, ওরা তো বুঝতে পারেনি, ওরা ওখানে শুয়েছিল, ওরা তো বুঝতে পারো, তো ইচ্ছা করে তো শোয়নি, আর তোর কোনো ক্ষতিও করেনি, তাহলে তুই ছেড়ে দে, এত এত ছোট বাচ্চার জীবন নষ্ট করে তোর কি হবে। বলছে যে না, আমার রাস্তায় শুয়েছিল, এখন আমার সঙ্গেই শুয়ে থাকবে, আমার রাস্তায় শুয়েছিল, এখন থেকে আমার সঙ্গেই শুয়ে থাকবে। তখন বলছে আমি ভালোভাবে বলছি, যদি ছাড়িস তো ছাড়বি, নাহলে তো আমি অন্য রাস্তা অবলম্বন করব। বলছে না আমি ছাড়বো না, আমি ছাড়বো না। তারপরে তো সেই ঝাঁটা দিয়ে মারলো, ঠিক আছে, আরো কি সব সর্ষে টর্ষে পোড়া টোড়া দিল। অনেকক্ষণ পরে বলছে হ্যাঁ আমি ছাড়বো, আমি ছাড়বো, আর আমাকে আর অত্যাচার করিস না, আমি ছাড়বো, কিন্তু একটাই শর্ত, আমি যদি অমাবস্যার মধ্যে ওকে আবার পাই, আমি কিন্তু ওকে সত্যি সত্যিই নিয়ে যাবো, আর সময় দেবো না।
আর ওকে কি করে ছাড়বে, 3 রাস্তার মোড়ে গিয়ে ওকে ওই 1 কলসি জল ও মাথায় করে নিয়ে যাবে, বড় কলসির 1 কলসি জল মাথায় করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে 3 রাস্তার মোড়ে গিয়ে সেই জল ও ফেলে দেবে। আর ওদের 3 রাস্তার মোড়ে একটা বাবলা গাছ ছিল, মানে যেই বাড়িটার কথা বলছি আর কি, যে কালী মন্দিরটার কথা বলছি, ওই কালী মন্দির থেকে এগিয়ে গিয়ে প্রথম যে 3 রাস্তাটা পড়ে, সেই 3 রাস্তার মোড়ে একটা বাবলা গাছ আছে। বলেছে ওই বাবলা গাছের একদম যে মাথার ডালটা, সেটা আমি ভেঙে নিয়ে চলে যাব, ওই কলসির জলটা ফেলবো আর সেই সঙ্গে ওই ডালটা ভেঙে নিয়ে যাব। বলতে তুই আর কখনো আসবি না তো, কথা দে। বলতে আমি আসবো না এটা বলতে পারছি না, কিন্তু যদি অমাবস্যার মধ্যে ওকে আমি পাই তাহলে কিন্তু ওকে আবার নিয়ে যাব। মানে আর তখনই ওকে স্নান দিতে হবে, কি ওকে নতুন নতুন বস্ত্রে ওকে স্নান দিতে হবে ওই 3 রাস্তার মোড়েই। না, ওই যে পাই বলছিল, কোথায় থেকে পাবে? কি পাবে? মানে বললে না, ওকে বলছিল যে আমি যদি ওকে আবার অমাবস্যাতে পাই। ওই 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 জঙ্গলেই, ওই জঙ্গলে। ওকে। ওই জমিটা যেখানটা থেকে ও থাকে, যে জায়গাটাতে ও থাকে, সেই জায়গাটাতে ওকে যদি কোনো অমাবস্যায় পায় তো ওকে আর দ্বিতীয়বার বাঁচার সুযোগ দেবে না, ওটাই ওর জীবনের শেষ দিন করে দেবে। ওকে। ও বলেই দিয়েছে ওটাই। যা মানে এমনকি জানো তো, শুধু ভাইকে খুব ভয়ানক ভাবে মানে ও আকর্ষণ মানে ধরে নিয়েছিল, কিন্তু ওখানে অনেকেই দেখেছে যে একটা আলোর ফুলকি না মাঝে মধ্যে ঘোরাফেরা করতে দেখতো। তো অনেকেই জানতো যে ওখানে কিছু একটা আছে, অনেকেই জানতো। তার জন্য না এই অমাবস্যা এরকম কোনো দিনগুলোতে না ওরা বাইরে রাত্রে খুব একটা কেউ যেত না ওই দিকটাতে, ওই বাগানের দিকটাতে। আচ্ছা। তো সেই জন্য ও বলেই দিয়েছিল যদি ওই বাগানের দিকে ওকে অমাবস্যার মধ্যে ও যদি পায় তাহলে ও দ্বিতীয়বার ওকে বাঁচার সুযোগ আর দেবে না, তাতে ওর ক্ষতি করুক বা না করুক। যাই হোক, বললো ঠিক আছে, তাহলে কখন ছাড়বি? ও সেটাও বললো যেই সময়টাতে ভাইকে ধরেছে ও সেই সময়টাতেই ছাড়বে, মানে সন্ধ্যের পর টাইমটা আর কি, মানুষের ধূপ ধুনা দেওয়া হয়ে যায় ঠিক তার পরের সময়টাতে। ঠিক আছে চল। সেই মুহূর্তে জানো না তো, মা কালীর পুজো করা হলো, সেখানে মন্ত্রের জল নেওয়া হলো, একটা বড় কলসি বের করা হলো, নতুন জামা কাপড় ওকে পরানো হলো। তুমি মানে না দেখলে তুমি সত্যি মানে অভাবনীয় একটা জিনিস আমরা চোখের উপরে দেখেছি, যে একটা ছোট্ট 7 বছরের বাচ্চা ছেলে বড় যে কলসিগুলো হয় না, যেগুলো তো কাঁখে করে মানুষ জল নিয়ে যায়, 1 কলসি জল মাথায় করে নিয়ে যাচ্ছে। কিছু নেই, মানে হাত দিয়ে ব্যালেন্স করা নেই, ধরা নেই, কিছু না। ওরা হাত ধরে তো ওকে 3-4 জন মিলে ধরে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, নাহলে ও ছুটে পালিয়ে যাবে তো। বলেছে যে ওর হাত ওকে ধরে 2-3 জন মিলে নিয়ে যেতে হবে রাস্তায়। আর ওই পিসি ওই যে কালী পুজো করেছিল, সে মন্ত্রপুত জল টল সব নিয়ে ওই 3 রাস্তার মোড়ে অপেক্ষা করবে, আর ওকে বলেছিল ওই নিয়ে যেতে হবে। ও মাথায় করে ওই কলসি নিয়ে যাচ্ছে আর হাসতে হাসতে যাচ্ছে, আর সবার দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছে। আর কি বলছে জানো যেতে যেতে? বলছে হাত ছাড়, আমি একাই যাবো, হাত ছাড়, আমি একাই যাবো। সুযোগ খুঁজছে আর কি, সুযোগ খুঁজছে। আর পিসি বারবার বলে গেছিল যে ও যা কিছুই বলুক, ও কাঁদুক, ও হাসুক, ও ক্লান্ত হয়ে যাক, ওকে মোটে কেউ ছাড়বি না, কেউ ছাড়বি না। ও কিন্তু সুযোগ পেলে, মানে ও যদি এখন বেরোতে পারে, ও কিন্তু ওকে সঙ্গে করেই নিয়ে যাবে। মানে অনেক চেষ্টা করছে, শুধু বলছে ছাড়, আমি একাই যাবো, ছাড়, আমি একাই যাবো, আমি কিচ্ছু করবো না, ছাড়, আমি একাই যাবো। দেখছি যখন ওর কাকুতি মিনতি শুনছে না, তখন আবার ভয় দেখাচ্ছে, ছাড়বি না তোদের ধরবো, ওকে ছেড়ে তোকে ধরবো, ওকে ছেড়ে তোকে ধরবো, এরকম ভাবে এক একজনকে বলছে। যদি তারা ভয় পেয়ে যদি ছেড়ে দেয় তাহলে তো ফাঁকা হয়ে যাবে। তো যারা ধরেছিল তারা বলছে ঠিক আছে, ওকে ছেড়ে পারলে আমাদের ধরিস, সে পরের ব্যাপার, আগে তো চল। মাথায় করে কলসির জল নিয়ে গেল, ওখানে ওই পিসি দাঁড়ানো ছিল, নিয়ে গিয়ে না কলসির জল এরকম মানে হয় না, তুমি মাথার সামনের দিক থেকে পেছন দিকে এরকম যখন কিছু তুমি উল্টে দেবে ইচ্ছাকৃত, ও পুরো সেরকম ভাবে উল্টে দিল 1 কলসি জল। আর জল উল্টানোর সঙ্গে সঙ্গে ওই বাবলা গাছের বিরাট বড় একটা ডাল মটমট করে ভেঙে পড়ে গেল নিচে। একটা মানে
তিন রাস্তার মোড়ের পাশটাতেই ওই গাছটা ছিল। আর গাছের পাশে ভাগ্যবশত ওই যে আর্সেনিক মুক্ত যে কলগুলো হয় না, ওই আর্সেনিক মুক্ত কল ছিল, কোনো ঘর বাড়ি ছিল না। ওই কলের ওপরে বাবলা গাছের ডালটা ভেঙে পড়ে গেল, যে ডালটা ভাঙার কথা বলেছিল। হ্যাঁ। আর সেটা খুব বড় একটা ডাল, খুব বড়, মানে কোনো ঝড় হাওয়া বাতাস কিচ্ছু নেই, ডালটা অটোমেটিক ভেঙে পড়ে গেল। তারপরে ভাইকে ওখানে ওকে স্নান দেওয়া হলো, স্নান দিয়ে নিয়ে এসে ওকে আবার ঝাড়পোছ করিয়ে ওকে বললো যে আজকে রাত্রে না ও বাড়ি যাবে না, আজকে রাত্রে ও ওইখানেই থাকবে। মানে ওই যেই পিসি ওকে ছাড়ালো না, ওটা বললো আজকে রাতটা ও আমার কাছেই থাক, কোনো অসুবিধা নেই, তোরা বাড়িতে যাস, আর তোরা চেষ্টা কর 7 দিনের মধ্যে বাড়িটা ছেড়ে দেওয়ার। কারণ যে হ্যাঁ বললো সুযোগ পেলে যদি ও আবার ধরে, কারণ ও কিন্তু আর দ্বিতীয় সুযোগ দেবে না, ও চেঞ্জ করে নেওয়াটাই বেটার। সেই জন্য ওই রাতটা ভাইকে আমরা ওই বাড়িতে রেখে আসলাম। এসে আমরা বাড়িতেই আর কি সবাই চলে এসেছি, রাতটা ছিলাম। পরের দিন ওই বাড়িওয়ালা জেঠির সঙ্গে কথা বললাম যে এরকম আমাদের মানে বাবা মা কথা বলেছে যে আমাদের ঘরটা ছেড়ে দিতে হবে। তো ওই জেঠি বলছে আমিও চাইছিলাম না কোনো রিস্ক নিতে, তোমরা ঘরটা ছেড়ে দাও, কারণ আগে তোমাদের বাচ্চার সুরক্ষা না, তারপরে সবকিছু। আমরা 3 দিনের মধ্যে আমরা ঘর দেখে আমরা অন্য জায়গায় আর কি শিফট হয়ে যাই। কিন্তু তার ফলে যেটা হয়েছিল, আমার ভাই না খুব নাদুস নুদুস ছিল। ওইটার ফলে আমার ভাইয়ের চেহারা একদম শুকিয়ে পাটকাটি হয়ে গেছিল। আর বলে দিয়েছিল যে ওর বয়স মোটামুটি 12 বছর পর্যন্ত ওর এই এফেক্টটা ওর শরীরে থাকবে, তারপরেও আস্তে আস্তে মানে সাধারণভাবে জীবনযাপন করতে পারবে। ও ভীষণ, ওটার পরে জানো তো ও ভীষণ রকচটা হয়ে গেছিল, ভীষণ রকচটা, মানে ওই ছোট বয়সে না ও প্রচন্ড রকচটা ছিল। আর হ্যাঁ, ওইটা একটা এফেক্ট, বলে না কোনো কিছু তোমার জীবন থেকে চলে গেলেও কিছু না কিছু একটা খুঁত দিয়ে যায়। আমার অত গুবলু গাবলু ভাইটা ছিল না, তুমি ভাবতে পারবে না, 1.5-2 মাসের মধ্যে ভাই পুরো শুকিয়ে রোগা পাটকাটি হয়ে গেছিল। ওকে ডাক্তারও দেখাতে হয়েছে, ডাক্তাররা বলেছেন, মানে ডাক্তার বলছে ওর ভেতরে কোনো রোগ নেই, কিন্তু এমনি রোগা, বলছে হঠাৎ করে রোগা হয়ে গেছে। আর দেখো তখনকার সময় বাবা তো অত ভালো কোনো কাজ করতো না যে প্রাইভেটে ডাক্তার দেখাবে, তাই ডাক্তারের অত, এখনকার যেমন কি এখনকার মায়েদের একটাই বাচ্চা বা দুটো বাচ্চা তারা হিস্ট্রি মনে রাখে, তখন তো অত কিছু ছিল না, না এমনি হসপিটালেই দেখিয়েছে। ডাক্তার বলছে ঠিক আছে বাচ্চাদের এই সময়টাতে একটু রোগা হয়, পরে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু মানে যেই বাড়িতে আমরা আর কি ঝাড়িয়েছিলাম ভাইকে, সেই বাড়িতে আমরা ভাইয়ের 12 বছর পর্যন্ত সেই বাড়ির বাৎসরিক পুজোতে আমরা যেতাম, সেই বাড়িতে আমরা মাসে একবার করে পুজো দিতে যেতাম, মায়ের পুজো, ভাইকে নিয়েই যেতাম সঙ্গে করে। কিন্তু উনিই বলেছিল যে ওই যে ছেড়ে দিয়ে গেছে সেটার জন্যই ওই রকম হয়েছে। উনি এটাও বলেছিল যে 12 বছর পর্যন্ত ওর শরীরে এই এফেক্টটা থাকবে, আর ওই রক্তটা ব্যাপারটা ওর মধ্যে থাকবে, তারপরে আস্তে আস্তে কম হবে। এখন কমে গেছে নিশ্চয়ই? এখন বলতে নেই, এখন ভাইয়ের সেই আগে যে চেহারাটা ছিল না, গুল্লু গুল্লু একটা চেহারা ছিল ভাইয়ের ছোটবেলায়, এখন মোটামুটি ভাইয়ের আবার ঠিক সেই রকম একটা পর্যায়ে চলে এসছে। গুল্লু গুল্লু মানে শরীরে কিন্তু কোনো রোগ ছিল না, ওটার জন্য যে কোনো রোগ হয়েছে কোনো রোগ নয়। হয় না যে একটা বড় ঝড় যদি তোমার শরীরের উপর থেকে যায় কিছু তো একটা এফেক্ট করবে। ভাগ্যটা ভালো ছিল যে ও ভেতরে কোনো ইন্টারনাল ক্ষতি হয়নি, এটা হচ্ছে সব থেকে ভালো ছিল। তবে হ্যাঁ, সেটার পরে বাবার যে পায়ের ক্ষতটা সেটা নিয়ে প্রচুর ভুগেছে বাবা, মোটামুটি ধরো 2-2.5 মাস ধরে বাবা ভুগেছে, 2-2.5 মাস। এখনো সেই ক্ষতর দাগ যেন বাবার পায়ে রয়েছে। বাবা বলে যে ছোটবেলায় কি নাকি সহ্য করতে হয়েছে তোর জন্য আমাকে, বলে আর হাসে এখন কথাগুলো, কিন্তু এই যে বিষয়টা ছিল না, মানে ভাবনার বাইরে যে এতটা ভয়ানক হতে পারে। কে ভেবেছিল যে শুধুমাত্র এইটুকু একটা জিনিসের জন্য এত কিছু হতে পারে? হ্যাঁ, মানে তার একটাই কথা ছিল যে ও আমার রাস্তায় শুয়েছে মানে ওকে আমার সঙ্গে শুতে হবে এখন। আর সেই বাড়িটার বর্তমান পরিস্থিতি জানো তো এমন, বর্তমান মানে তোমাকে আমি কি বলবো, আমি 1 মাস আগেও সেই দিকটাতে গেছিলাম, তো তাদের সঙ্গে আমার কথাও হয়েছিল। সেই বাড়িটা জানো, তারা আজকের দিনে দাঁড়িয়েও তারা বাড়িটা বিক্রি করতে চাইছে, তারা বিক্রি করতে পারছে না।
সেই বাড়িটার উপরে এখনো পর্যন্ত সেই নেগেটিভ এনার্জিটা এতটাই রয়েছে। তারা মানে অনেক কিছু ফিল করছে এখন, মানে কিছু মানে হয় না যে আগে হয়তো তার শক্তিটা অনেক বেশি ছিল বা তার প্রকোপটা অনেক বেশি ছিল, কারণ আগে এত লাইট আলো ঝলমলে এই বিষয়টা ছিল না। এখন হয়তো লাইট আলো ঝলমলের বিষয়টা বেশি হচ্ছে, কিন্তু তার প্রকোপটা জানো তো মানে কি বলবো, কোথাও না কোথাও গিয়ে আছে, পুরোপুরো অবলুপ্তি হয়ে যায়নি। আর ওই যে জায়গাটা না, ওই ওই যে মানে কি বলবো, বাগান টাইপের যে জায়গাটা ছিল তো, সেই যে ওর যে সমাধিটা করা ছিল তার আশেপাশের কোনো গাছ আজও পর্যন্ত না কাটতে পারে না। এক একটা গাছের বয়স ধরো 40 বছর 45 বছর বয়স, সেই গাছগুলোকে কাটতে পারে না। মানে কাটতে গেলে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাড়ি যে যারা কিনতে আসছে তাদের কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। হয়তো ধরো কেউ একজন, কিছুদিন আগেই শুনেছিলাম, 2-3 বছর আগে শুনেছিলাম একজন বাড়ি কিনবে বলে এসে দেখে ঠেকে গেছে, যাওয়ার সময় নাকি রাস্তায় তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পায়ে তার পাত বসাতে হয়েছে, বাড়ি কেনার টাকা অর্ধেকটা তার ওখানেই খরচা হয়ে গেছে। কি অবস্থা ভাবো, মানে আজকের দিনে দাঁড়িয়েও সেম পরিস্থিতি সেই বাড়িটাতে। এমনকি জানো, ওই বাড়িটাতে এখনো পর্যন্ত সন্ধেবেলা ওই বাগানটাতে কেউ যায় না, কেউই যায় না। আর আরেকটা জিনিস জানো তো, ওখানে আলোর ব্যবস্থা করেছিল। এবার অনেকে ভাববে যে তাহলে আলো কেন লাগায় না, আলোর ব্যবস্থা করেছিল। দুঃখজনক ঘটনা, রাত্রেবেলা যদি আলো জ্বালায় সেই বাল্ব ফেটে যায়, সেই লাইট কিছুতেই মানে থাকবেই না। টিউব লাগাচ্ছে তো কেটে যাচ্ছে, বাল্ব জ্বালাচ্ছে তো ফেটে যাচ্ছে, আলো কিছুতেই থাকে না। ওই পোস্টারের ধরো যতটুকু আলো ক্ষীণ হয়ে একটুখানি বাড়িতে বাগানটাতে পড়ে, সেইটুকুই। তাছাড়া যে একটা হয় না যে একটা আলো দিলে তো দেখতে একটা অন্যরকম লাগবে, একটা পরিষ্কার ব্যাপার থাকবে, সেই আলো কিছুতেই সেই বাগানে থাকে না, আজও পর্যন্ত থাকে না। তো এটাই ছিল আজকের ঘটনা। ভাবতেও কেমন একটা লাগে না, এখনকার দিনে দাঁড়িয়েও এরকম মানে হতে পারে আমাদের চারিদিকে। হ্যাঁ হ্যাঁ, চারিপাশে আমাদের, সত্যি বলতে আমাদের চারিপাশে জানো তো, কি বলবো, যেমন আমরা মানি যে আহ ভগবান সবখানেই আছে, কারণ আমরা তো এটা তো দেখো, আমরা সবাই এটা মানি যে ভগবান তো সৃষ্টিকর্তা, সে তো সবকিছু সৃষ্টি করেছে। তো শুধুমাত্র তাকে ওই মন্দির মসজিদ বা গির্জায় গেলেই পাওয়া যায় না, সবখানেই সে আছে, হাওয়া আলো বাতাস সবের মধ্যেই আছে। এই নেগেটিভ শক্তিগুলো জানো তো তাই, এ কোথায় যে কোন ফাঁক ফোকরে এরা থাকবে আর কোথার থেকে যে কোন হাওয়ায় এরা চেপে বসবে, এই জিনিসটা কেউ বুঝতে পারে না। আর আমাদের সঙ্গে এই ঘটনাটা না ঘটলে আমরা বোধহয় সত্যি বুঝতে পারতাম না যে এইরকমও কোনো জিনিস হয়। মানে কোনো রেহাই দেওয়ার ব্যাপার নেই যে একটা ছোট্ট বাচ্চা, না তাদের কাছে বাচ্চাই কি আর, না তাদের কাছে ওইসব কিছু ম্যাটার করে না। যাই হোক, শেষ ফিনিশিং যে ঠিক হয়ে গেছে এটাই বিশাল বড়। হ্যাঁ, ভাইয়ের সত্যি বলতে কোনো ইন্টারনাল কোনো ক্ষতি হয়নি, ওই একটু রোগা হয়ে গেছিল, ইভেন তারপরে আর কোনো সমস্যা হয়নি। না 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 না, কারণ সত্যি বলতে ওই যে বলেছিল 7 দিনের মধ্যে বাড়িটা ছেড়ে দিতে হবে, আমরা 3 দিনের মধ্যেই ছেড়ে দিচ্ছিলাম বাড়িটা। আর তারপর থেকে না আজও পর্যন্ত কিন্তু আমার ভাইকে সেই বাড়িতে নিয়ে যাওয়া হয়নি। আমরা গেছি, ইভেন কি আমরা এখনো যাই, কিন্তু আমার ভাইকে নিয়ে যাওয়া হয়নি। ঠিকই আছে, দরকারও নেই। হ্যাঁ, আজও পর্যন্ত আমার ভাইকে সেই বাড়িতে নিয়ে যাওয়া হয় না। যদি ধরো কখনো আমরা ঘুরতে টুরতে যাই, মানে ধরো পুজো টুজোর সময় গেলে হয় না যে দেখা হলে ডাকে, আমরা ঢুকি, ভাইকে বলি তুই রাস্তাতেই দাঁড়া, তুই ঢুকবি না এই বাড়িতে। প্রথম প্রথম ভাই তো বিষয়টা অত যত ওর তো মনে নেই, অত কিছু, ছোট ছিল অনেক। পরে যখন ওকে বলা হলো ঘটনাটা, তারপর থেকে ও আর কখনো জোর করে না ঢোকার জন্য। আজও পর্যন্ত ভাইকে ওই বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। যাই হোক, ঘটনার শেষে আমি সবাইকে আবার বলি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর সেই সঙ্গে তুমিও ভালো থেকো, একদম একদম সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি নতুন আরো অনেক ঘটনা আছে আমার কাছে, সেগুলো নিয়েও আবার অসুবিধা নেই, হ্যাঁ ঘটনায় আসা যাবে। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ।
তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলো আর কথা বাড়াচ্ছি না, তোমরা লাইক কমেন্ট আশা করছি করে দিয়েছো, শেয়ার বেশি বেশি করে অবশ্যই করে দিও। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।